এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হয়েও মহাবিপদে তারেক রহমান। চাঁদাবাজি দুর্নীতির পথ বন্ধ করে দিল জামায়াত। প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতার দিন শেষ। হ্যাঁ ভোটের বিজয়েই টেনে ধরবে সরকারের লাগাম। চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি। আরও জানাব, চট্টগ্রাম ১৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ এলডিপির অলি আহমদের। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। বাংলাদেশ এখন একদম মোড় ঘোরানোর সময়ে দাঁড়িয়ে। দেশের মানুষ এবার জুলাই সনদের পক্ষে স্পষ্টভাবে ভোট দিয়েছে। এই ভোটটা শুধু একটা নীতিমালার অনুমোদন নয়, এটা মানে একনায়কতন্ত্রের যুগ শেষ। হ্যাঁ ভোট জেতার ফলে জুলাই সনদ এখন বাস্তবায়িত হবে। ৮৪টা সংস্কারের প্রতিটা ধারায় এমনভাবে নিয়ম করা হয়েছে যেন ভবিষ্যতে কেউ, কোনো সরকার, কোনো দল স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। এবার আসল কথায় আসি। এতদিন প্রধানমন্ত্রীর হাতে ছিল সব ক্ষমতা। একক আধিপত্য ছিল বরাবরই রাজনীতির বড় সমস্যা। কিন্তু এবার গণভোটে হ্যাঁ ভোটের পর সে দেয়াল ভেঙে গেছে। জুলাই সনদে পরিষ্কারভাবে বলে দিয়েছে, কেউ ২ মেয়াদের বেশি অর্থাৎ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। পরিবারতন্ত্রেরও এখানেই ইতি। শুধু মেয়াদি নয়, প্রধানমন্ত্রী আর একাধিক পদে থাকতে পারবে না। আসলে এটা ক্ষমতা বিকেন্দ্রীকরণের দিকেই একটা বড় পদক্ষেপ। সংসদ সদস্যদের স্বাধীনতা নিয়েও বড় পরিবর্তন এসেছে। আগে তারা দলের বাইরে কিছু বলার সুযোগই পেত না। ৭০ অনুচ্ছেদ তাদের দলের পুতুল বানিয়ে রেখেছিল। এখন থেকে বাজেট আর অনাস্থা ছাড়া অন্য যে কোনো বিষয় এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। এতে দলের এমপিরা নিজের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন, আর সরকারও চাইলেই জনস্বার্থ বিরোধী আইন পাশ করাতে পারবে না। আর একটা বড় পরিবর্তন হলো, সংসদ ২ কক্ষের হচ্ছে। স্বাধীনতার পর থেকে আমরা এক কক্ষ বিশিষ্ট সংসদ দেখে এসেছি। এবার উচ্চ কক্ষ থাকবে, সেখানে ১০০ সদস্য। রাজনৈতিক দলগুলোর ভোটের অনুপাতেই আসন বণ্টন হবে। ফলে ছোট দলগুলো উচ্চকক্ষে থাকবে, আর সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। সংবিধান সংশোধনও কঠিন হবে, ক্ষমতার ভারসাম্য আসবে। বিরোধী দল এবার রাষ্ট্রীয় কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। স্পিকার আর ডেপুটি স্পিকার দুজনেই সরকারি দল থেকে হতেন। এবার ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে। সংসদে তাদের কণ্ঠ আরও জোরালো হবে। জরুরি অবস্থা ঘোষণার নিয়মেও বড় বদল এসেছে। আগে শুধু প্রধানমন্ত্রীর স্বাক্ষরেই হয়ে যেত। এখন মন্ত্রিসভার অনুমোদন লাগবে। তার ওপর সেই বৈঠকে থাকতে হবে বিরোধী দলের নেতা বা উপনেতাকে। দেশ চালানোর সব সিদ্ধান্ত আর অন্ধকারে থেকে নেওয়া যাবে না। রাষ্ট্রপতির ক্ষমতা বেড়েছে। আগে তিনি ছিলেন অনেকটাই অলংকারিক। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কিছুই করতে পারতেন না। এখন তিনি মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করতে পারবেন। এতে এসব প্রতিষ্ঠান আর সরকারের দলীয় নিয়ন্ত্রণে থাকবে না। মানবাধিকার কমিশন বা তথ্য কমিশন যদি স্বাধীনভাবে কাজ করে, তাহলে সরকার চাইলেও গুম, খুন বা দুর্নীতি ঢাকতে পারবে না। একটা বড় আইনি চাপ পড়বে সরকারের ওপর। আর বিচার বিভাগ এতদিন রাজনৈতিক হাতিয়ার ছিল। সরকারের পছন্দের লোকজনকে বিচারক বানানো ছিল রীতিমতো নিয়ম। এবার সেই প্রথার শেষ। ৯৫ অনুচ্ছেদ সংশোধনের ফলে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ কমেছে। প্রধান বিচারপতি নিয়োগ হবে এখন আপিল বিভাগের ভিতর থেকেই। সিনিয়রিটি বা পছন্দের বাইরে কাউকে বসানোর সুযোগ নেই। সবচেয়ে বড় কথা, হাইকোর্ট আর নিম্ন আদালতের নিয়ন্ত্রণও বদলেছে। আগে হাইকোর্টের বিচারক নিয়োগে ছিল প্রধানমন্ত্রীর অঘোষিত কর্তৃত্ব। এবার স্বাধীন কমিশন নিয়োগ দেবে, যার নেতৃত্বে থাকবেন প্রধান বিচারপতি। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সবকিছুই এখন সুপ্রিম কোর্টের হাতে। সরকারের ফোনের অপেক্ষায় থাকতে হবে না, শুধু আইনকে মানতে হবে। সরকারও আর বিচার বিভাগ ব্যবহার করে বিরোধী মত দমাতে পারবে না। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির বড় সংকট ছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন। এবার সেই বৃত্ত ভাঙার পথটাই খুলে গেল। গণভোটে হ্যাঁ জয় মানে নিঃসন্দেহে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরছে। জুলাই সনদ শুধু এই ব্যবস্থাকে সংবিধানে স্বীকৃতি দেয়নি, বরং সরকার একা যা খুশি করার ক্ষমতাটাও কমিয়ে দিয়েছে। এখন সরকারি দল, বিরোধী দল আর দ্বিতীয় বিরোধী দলের মত নিয়ে প্রধান উপদেষ্টা সহ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।
আর নির্বাচন কমিশন নিয়েও আগের সেই একচেটিয়া নিয়ন্ত্রণের দিন শেষ। আগে সার্চ কমিটি থাকলেও শেষ কথা বলতেন প্রধানমন্ত্রী। এখন নতুন আইনে স্পিকারের নেতৃত্বে বিরোধী দলের নেতা, প্রধানমন্ত্রী আর আপিল বিভাগের একজন বিচারপতি মিলে ইসি গঠন করবেন। এতে দলীয় লোক দিয়ে কমিশন বানানোর সুযোগ আর থাকবে না। সরকারও জানে মেয়াদ শেষে তাদের নিরপেক্ষ প্রশাসনের অধীনে পরীক্ষা দিতে হবে, তাই ক্ষমতায় থাকতেই বাড়াবাড়ি করতে ভয় পাবে। এখন কেউ বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়েও এলে ইচ্ছেমতো সংবিধান কাটাছেড়া করতে পারবে না। জুলাই সনদে সংবিধান সংশোধন কঠিন করা হয়েছে। আগে 2/3 ভোটেই এটা সম্ভব ছিল। এখন নিচু কক্ষে 2/3 আর উচ্চ কক্ষে মতাধিক্য লাগবে। এমনকি সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ বদলাতে চাইলে শুধু সংসদ নয়, সরাসরি গণভোটও লাগবে। মানে জনগণের ছাড়পত্র ছাড়া কেউ আর সংবিধানের মূল কাঠামোয় হাত দিতে পারবে না। এতে সংবিধান আর রাজনৈতিক দলের খেলনা থাকবে না। এই গণভোটের আর একটা বড় জয় হলো এবারই প্রথম কার্যকরভাবে ন্যায়পাল নিয়োগের পথ খুলে গেল। তার নিয়োগ কমিটিতে বিরোধী দলের নেতা আর বিচার বিভাগের প্রতিনিধি থাকবেন, ফলে ন্যায়পাল স্বাধীনভাবে সরকারের দুর্নীতির উত্তাতে পারবেন। মৌলিক অধিকারের তালিকায়ও এসেছে নতুন সংযোজন, ডিজিটাল যুগের জন্য জরুরি নিরাপত্তা। আগে আন্দোলন ঠেকাতে ইন্টারনেট বন্ধ করে দিত সরকার, এখন নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আর অবিচ্ছিন্ন ইন্টারনেট মৌলিক অধিকার হিসাবেই স্বীকৃতি পেল। এতে সরকার চাইলেও আর ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধ করতে পারবে না। গণভোটে হ্যাঁ মানে শুধু একটা সনদ নয়, রাষ্ট্রের অপারেটিং সিস্টেম বদলে ফেলা। বিচার বিভাগ স্বাধীন, নির্বাচন কমিশন নিরপেক্ষ, প্রধানমন্ত্রী জবাবদিহিতার আওতায় এমন বাংলাদেশে আর এক ব্যক্তির ইচ্ছে মতো দেশ চলবে না। 12ই ফেব্রুয়ারির এই গণভোট তাই স্রেফ হ্যাঁ না ভোট ছিল না, বরং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এক মজবুত বর্ম গড়ে তোলার ঐতিহাসিক সিদ্ধান্ত। নাটকীয়তার পর ঢাকা 8 আসনে মির্জা আব্বাস জয়ী, কত ভোটে হারলেন পাটোয়ারি। আরও জানাবো, রুমিন ফারহানার বাজিমাত নির্বাচনে জয়ী হলেন যে নারীরা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। 20 বছর পর আবারও বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো সরকার গড়তে যাচ্ছে বিএনপি। এখন পর্যন্ত 299 আসনের মধ্যে 213টিতে জিতেছে দলটি। সর্বশেষ আপডেট জামায়াতে ইসলামী পেয়েছে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 6 আসন, আর স্বতন্ত্র ধন্যবাদ অন্যান্য দলের প্রার্থীরা মিলে পেয়েছেন 11টি আসন। ঢাকার 17 ও বগুড়া